ধন্যবাদ সবাইকে। আমরা যারা আজকে এই ক্লাসে উপস্থিত হয়েছি, আমাদের আজকের ক্লাসের বিষয়টি একজন বলেন তো কি বিষয়? মাধ্যমিক শিক্ষা আরেকজন মাধ্যমিক বলেন। শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য অর্জনে পাঠদান পদ্ধতি ও কৌশল। স্যার, মাধ্যমিক শিক্ষা কি, শ্রেণী এবং বয়স আচ্ছা, সম্পর্কে আলোচনা। না এটা হলো আজকের আলোচ্য বিষয়, কিন্তু আমাদের সাবজেক্টের নাম কি? শিক্ষণ এবং শিক্ষণ মাধ্যমিক যাচাই। স্যার, শিকন ও হ্যাঁ, শিখন যাচাই। আর হ্যাঁ, আমাদের ধন্যবাদ, ইউনিটের নাম গুড। হচ্ছে মাধ্যমিক শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে পাঠদান পদ্ধতি ও কৌশল। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসের বিষয় শিখন ও শিখন যাচাই। এই শিখন ও শিখন যাচাইয়ের মধ্যে আজকে আমরা ইউনিট 3-এর গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা আমাদের শিক্ষকতার জীবনের ব্যাপৃত প্রতিটা ক্লাসে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য যারা উপস্থিত আছেন এদেরকে স্পেশাল শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন। আগামীকালও এটা একটা অংশ। আগামী 2-3টা ক্লাস এই অধ্যায়টাই মোটামুটি ব্যবহারিক কাজে ভবিষ্যতে কাজে লাগবে, আর প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। এবং এই 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 যে সাবজেক্টগুলো, আজকে যে বিষয়গুলো টপিকসগুলো আলোচনা করব, যে আপনারা অন্যান্য বিষয়ও পাবেন। বিশেষ করে গ্রুপে তো পাবেনই, এটা সম্বন্ধে প্রশ্ন আসবে। শিক্ষণের দক্ষতা ও কৌশলও পাবেন, আর অন্যান্য বিষয় পাবেন। এই জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে ক্লাসে উপস্থিত হয়েছি, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি। 1 2 নম্বর, আমরা যার যার ডিভাইসটা সুন্দরভাবে চালাইতে পারছি, এই জন্য ধন্যবাদ। কারণ আমার ডিভাইস দ্বারা আমার আওয়াজে যদি আরো 20-25 জনের বিঘ্ন ঘটায়, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সবাইকে ধন্যবাদ, এদিকে খেয়াল রাখবো। আর যারা আর দক্ষভাবে পারছেন তাদেরকে আরো অভিনন্দন। প্রথম প্রথম সমস্যা হয়, আশা করি সমস্যাগুলো কেটে গেছে। প্রথমে যে কথা আলোচনা করছি সেটা হলো, আজকের বিষয় হলো মাধ্যমিক পর্যায়ে এই শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষাদান পদ্ধতি ও কৌশল, এটা হলো আমাদের আজকের বিষয়। তাহলে আমি প্রথমে যে কথাটা বলছিলাম, মাধ্যমিক শিক্ষা কি, আপনারা অনেকেই বলছেন, ধন্যবাদ। যে মাধ্যমিক শিক্ষা হলো যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যে শিক্ষা, এটাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা 2টা ভাগে বিভক্ত। এই ফাতেমা কি বলছিলেন, কি কি ভাগ? একজন বলেন মাধ্যমিক শিক্ষা স্যার, কয়টা নিম্ন ভাগে বিভক্ত? মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক। মাধ্যমিক ও মাধ্যমিক, আর একটা হচ্ছে গুড। উচ্চ মাধ্যমিক। আচ্ছা, না মাধ্যমিক পর্যায়ে আমরা এই মাধ্যমিকটা 2টা ভাগে ভাগ করছি। একটা হলো নিম্ন মাধ্যমিক, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। আর একটা হলো মাধ্যমিক, নবম নবম দশম দশম। শ্রেণী। এই মাধ্যমিক নিয়ে আমরা আলোচনা করছি। আর যেটা উচ্চ মাধ্যমিক, এটা হলো আপার লেভেলের, কিন্তু বিএড করা হয় এই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য, যোগ্য দক্ষ শিক্ষক তৈরির জন্য। যোগ্য এবং দক্ষ শিক্ষক তখনই হব যখন মাধ্যমিক পর্যায়ের লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য যে সব পদ্ধতি কৌশল আছে এগুলো আমরা জানবো এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। তো সবাইকে ধন্যবাদ যে মাধ্যমিক শিক্ষাটা কি আমরা বুঝতে পারছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এদের বয়স কত হয় সাধারণত? 11 থেকে স্যার 11 থেকে 16। 16। 11 থেকে 16, ভেরি গুড। আচ্ছা, আমরা যে এর আগে পড়েছি, একটা পড়েছেন হয়তো মাধ্যমিক শিক্ষাতে পড়েছেন বয়সন্ধিকাল, আর আরেকটা আমরা পড়েছি জাপিয়েজের জ্ঞান বিকাশের তত্ত্ব, পড়েছি না? জি স্যার। জি। একজনে বলেন তো যে জাপিয়েজের জ্ঞান বিকাশের স্তরের কোন স্তরের বাচ্চাদের আমরা পড়াবো? বিমূর্ত। স্যার, বিমূর্ত কার্যকরী স্তর। এটা বয়সটা কত? 7 স্যার, থেকে 11 11। থেকে 15 16। 11 থেকে 16 17 বা 11 15 16। থেকে 15 বা 16। ভেরি গুড। 15 হ্যাঁ, জাপিয়েজের জ্ঞান বিকাশের তত্ত্বটা আমি দিয়েছি 2 থেকে দিয়েছি 7। এই যে তানজিদা সুমি, ওইটা বয়সটা কত? 11 থেকে 15 15 অথবা 16। 16। গুড, এটা আমাদের মাথায় রাখবে যাদেরকে আমরা পড়াই। আচ্ছা, তানজিদা সুমি বলেন তো দেখি 2-1টা বৈশিষ্ট্য, এই বয়সের বাচ্চাদের 2-1টা বৈশিষ্ট্য বলেন। এই বয়সের বাচ্চারা আত্মমর্যাদা বোধ শিখে, এরপরে আকার আকৃতি বিভিন্ন বিষয়ের সম্পর্কে ধারণা জানতে পারে, কোনটা বড় কোনটা ছোট। এরপর নিজে সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ।
ধন্যবাদ। তাহলে এই যে বয়সের আমরা যে 4টা স্তর শিখেছিলাম যা পিএসের, সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে জর্জনজার বয়স কোনটা? 11 এটাই থেকে স্যার বিমূর্ত কার্যকরী হ্যাঁ, স্তর যেটা। ধন্যবাদ। এই 14 11 থেকে পরবর্তী 15-16 বছর বয়সে সবচেয়ে বেশি। তাহলে আমরা খুব ক্রিটিক্যাল জায়গায় শিক্ষক, এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে এগুলো আমাদের কাজের সময় পাঠদান করতে হবে। ধন্যবাদ যারা বলেছেন, অনেক ধন্যবাদ। তাহলে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 11 থেকে 16-17 বছর বয়সের বাচ্চাদের মাধ্যমিক শিক্ষা অন্তর্ভুক্ত। তাদেরকে পড়ানোর জন্য আমরা কি কি পদ্ধতি কৌশল অবলম্বন করো সেদিকে যাব। তো সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে যাচ্ছি যে অংশগ্রহণমূলক শিখনে পাঠদান পদ্ধতি ও কৌশল। আমরা যে বাচ্চাদের পড়াবো তাদেরকে অংশগ্রহণমূলক পদ্ধতিতে পড়াইতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই অংশগ্রহণমূলক পাঠদান পদ্ধতি এটা কি? একজন পড়েন তো দেখি, অংশগ্রহণমূলক শিখনটা কি? অংশগ্রহণমূলক শিক্ষণে পাঠদান পদ্ধতি ও কৌশল। অংশগ্রহণমূলক শিখন শ্রেণীকক্ষে পাঠদানে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সক্রিয় অংশগ্রহণ ও মিথস্ক্রিয়ার মাধ্যমে যে কার্যক্রম করা হয় এবং এর ফলে শিক্ষার্থীদের যে শিক্ষণ হয় তাকেই অংশগ্রহণমূলক শিক্ষণ বা পার্টিসিপেটরি লার্নিং বলে। পাঠদান স্যার আর পড়বো? ধন্যবাদ। না, ধন্যবাদ। তাহলে অংশগ্রহণমূলকটা হলো যে শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থী পারস্পরিক অংশগ্রহণে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষণটা হবে, শিক্ষার্থীরা সক্রিয় থাকবে, এর ফলে যে শিক্ষণটা হবে এটাকে বলে অংশগ্রহণমূলক শিক্ষণ। বর্তমান যুগে, আধুনিক যুগে, এই ইয়ার যুগে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য এটা আমরা বলতে পারি অংশগ্রহণমূলক শিক্ষণ হলো যে শ্রেণীকক্ষে পাঠদানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষণ হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অংশগ্রহণমূলক শিখলাম। এবার পাঠদান বা শিক্ষণ পদ্ধতিটা কি? পাঠদান বা শিক্ষণ পদ্ধতিটা কি? আরেকজন বলেন তো, এই কে পড়বেন? সেতু আছে? সেতু, স্যার পড়ি। হ্যাঁ পড়েন। পাঠদান পদ্ধতিকে বাস্তবায়নের জন্য যে সকল ক্রিয়াকলাপ সম্পাদন করা হয় তাকেই পাঠদান কৌশল বলে। না, এর আগেরটা পড়েন, পাঠদান পদ্ধতিটা পড়েন, উপরটা। স্যার শিখন পদ্ধতিটা হ্যাঁ, শিক্ষণ পদ্ধতি। পাঠদানের সময় শ্রেণীকক্ষে শিক্ষক পূর্ব প্রস্তুতির মাধ্যমে পাঠদান সফল ও ফলপ্রসূ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেন তাকেই পাঠদান পদ্ধতি বলে। হ্যাঁ, ধন্যবাদ। এখানে পদ্ধতির গলা বলা হয়েছে, পদ্ধতি অর্থাৎ আমি যে ক্লাসটা নিব, ক্লাসটা নেওয়ার সময় কি প্রক্রিয়ায় ক্লাস নিব, আমার কোনো পূর্ব প্রস্তুতি থাকবে না থাকবে না। তাহলে বলা হয়েছে যে শ্রেণীকক্ষে শিক্ষক পূর্ব প্রস্তুতির মাধ্যমে পাঠদান সফল ও ফলপ্রসূ করার জন্য যে প্রসেস অবলম্বন করেন তাকে পাঠদান পদ্ধতি বলা হয়। এটা মনে রাখবেন। পাঠদানের সময় যে প্রক্রিয়া অবলম্বন করে, পূর্ব প্রস্তুতির মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করে, পূর্ব প্রস্তুতির মাধ্যমে প্রিন্সিপাল স্যার পড়াচ্ছে একটা জিনিস, বর্তমানে কেউ বলতে পারেন কি পড়াচ্ছে? পরিকল্পনা স্যার। ভেরি গুড, পাঠদানের পাঠ কৌশল। পরিকল্পনা। যে বলছেন তাকে অনেক ধন্যবাদ। স্যারে অনেকগুলো কপি বিলিয়ে দিয়েছেন ওই দিনকার, যার যার বিষয় মতো অনেকেই নিয়েছেন, আমিও হেল্প করেছি। এই পূর্ব প্রস্তুতিটা মানে পরিকল্পনা, পাঠ পরিকল্পনা। যদি আমরা পাঠ পরিকল্পনায় না থেকে তো ক্লাসে কি পড়াবেন, কিভাবে পড়াবেন, সফল হবে না। এই জন্য পূর্ব প্রস্তুতিটা হিন্স দেওয়া হয়েছে এখানে। ধন্যবাদ। তাহলে পাঠদানের সময় শ্রেণীকক্ষে শিক্ষক পূর্ব প্রস্তুতির মাধ্যমে পাঠদান সফল ও ফলপ্রসূ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেন তাকে বলে পাঠদান পদ্ধতি। আচ্ছা, এরপরে এটা পড়েন, পাঠদান কৌশল বা শিখন কৌশলটা কি? পাঠদান শিক্ষণ কৌশল। পাঠদান পদ্ধতিকে বাস্তবায়নের জন্য যে সকল ক্রিয়াকলাপ সম্পাদন করা হয় তাকে পাঠদান কৌশল বলে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখানে পদ্ধতি এবং কৌশল কে কাকে হেল্প করে? স্যার কৌশল পদ্ধতিকে হেল্প করে। গুড, ভেরি গুড। পদ্ধতির আঙ্গিকে কিছু কিছু কৌশল থাকে। হ্যাঁ, পদ্ধতিকে হেল্প করে কৌশল, আর কৌশল ছাড়া পদ্ধতি বাস্তবায়ন সফল হবে না। হ্যাঁ, জি। কথা বুঝতে পারছেন?
কৌশল জি স্যার। অবলম্বন করে পদ্ধতি বাস্তবায়িত হয়, আর পদ্ধতিকে হেল্প করে কৌশল। এখানে এই কথাই বলছে যে পাঠদান পদ্ধতিকে বাস্তবায়নের জন্য যে সকল ক্রিয়াকলাপ সম্পাদন করা হয় তাকে পাঠদান কৌশল বলা হয়। ঠিক আছে, এই কথাটা 2 নম্বর রাখবেন, একটা পদ্ধতি একটা কৌশল, তাই না? আপনারা মাঝে মাঝে কথা বললেন, প্রশ্ন করলেন, একটা পদ্ধতি আর একটা কৌশল, তাই তো? জি স্যার। ওই মূল বিষয় কিন্তু এটাই ছিল উপরে, যে মাধ্যমিক শিক্ষাক্রম এর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে মাধ্যমিক পর্যায়ে পাঠদান পদ্ধতি ও কৌশল। এখন আমরা আসেন দেখি এখানে কি দেখা যাচ্ছে। পাঠদান পদ্ধতি ও পাঠদান কৌশল। গুড, ভেরি গুড। এইটি কিন্তু জানা থাকতে হবে, প্রায় প্রায় বিষয় এগুলো থাকবে, এটা কমন বিষয়। কিছু কিছু বিষয় আছে পাঠদান পদ্ধতি কৌশল, তারপর শিক্ষা উপকরণ, তারপরে পাঠ পরিকল্পনা। আমি 3টা নাম বলছি, 3টার নাম সবগুলো বিষয়ের মধ্যে থাকবে, কমন থাকবে। যারা ক্লাসে অংশগ্রহণ করে, ক্লাসে শুনে, এদের লেখাপড়া 50% কমে যা। আপনি যদি এখান থেকে এটা জানেন, এই পদ্ধতির যে বিষয়গুলো, এটি আপনি শিখন দক্ষতা তো লিখতে পারবেন, মাধ্যমিক শিক্ষাও লিখতে পারবেন, আপনার গ্রুপের সাবজেক্টে গণিত, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, বাংলা, সবগুলোতে এটি থাকবে। ধন্যবাদ বলা যায়। এবার পদ্ধতি, আপনার বাম পাশে পদ্ধতি, পাঠদান পদ্ধতিগুলো কি কি একটু কে পড়বেন? তানজিদা, সুমি পড়েন দেখি, বাম পাশেরটি কি আপনার দেখা যাচ্ছে? জি। পাঠদান পদ্ধতি, আলোচনা পদ্ধতি, ডিসকাশন মেথড, সেমিনার পদ্ধতি, সেমিনার, প্রজেক্ট, বক্তৃতা পদ্ধতি, প্রজেক্ট মেথড, অভিনয় পদ্ধতি, মডেলিং, মডেলিং। সমস্যা সমাধান, মডেলিং, সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং, সাক্ষাৎকার পদ্ধতি, ইন্টারভিউ, পরীক্ষা পদ্ধতি, এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল মেথড, ব্রেন স্টর্মিং পদ্ধতি, ব্রেন স্টর্মিং। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে এই 1 2 3 4 5 6 7 8টা পদ্ধতির নাম বলা হয়েছে। কেমন? এই 8টা পদ্ধতির এক একটা এক এক রকম ক্লাসে। প্রথমে যেটা আছে সেটা হলো আলোচনা বা ডিসকাশন মেথড। এটা হলো সাবেক পদ্ধতি, মামুলি ধরনের পদ্ধতি। টিচার ক্লাসে আসবেন, একটা বিষয়ের উপরে উনি আলোচনা করবেন, শিক্ষার্থীরা নীরবে তা গ্রহণ করবেন, গলদ গ্রহণ করবেন অথবা ব্রেনে নেবেন। অনেকে ভালো বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না, এখানে বলার কোনো সুযোগ নাই, এটা বুঝিয়ে না আবার বুঝিয়ে দেন। আলোচনা পদ্ধতি আলোচনা করে যাবেন, আর শিক্ষার্থীরা যারা ভালো বা যতটুকুই পারে নোট করে বুঝে নেবেন। আলোচনা, শিক্ষক আলোচনা করবেন আর শিক্ষার্থীরা সে আলোচনা শুনবেন। এখানে পার্টিসিপেশনটা খুব কম থাকে। আচ্ছা, 2 নম্বর হলো সেমিনার পদ্ধতি। সেমিনার পদ্ধতি হলো যে কোনো একটা বিষয়কে সামনে রেখে একজন বক্তা এটার উপর আলোচনা করবেন, একটা রচনা বা একটা তৈরি করবেন, উপকরণ তৈরি করে আলোচনা করবেন সবগুলো বিষয়। তো যারা শুনবেন এদের পক্ষ থেকে পরবর্তীতে এটা আবার অ্যাড করার সুযোগ আছে, যে এটার সাথে কিছু কিছু কেউ অ্যাড করলো, অথবা যারা শুনে এরাও অ্যাড করতে পারে। তো সেমিনার পদ্ধতিতে মূলত একটা বিষয় থেকে আগের থেকে বলা হয়ে থাকে, ওই বিষয়ে একজনে প্রধান আলোচক আলোচনা করেন, সাথে আরো সহকারী যারা আছে আলোচনা করেন, আর যারা শুনেন এরাও পরবর্তীতে কিছু আলোচনা করতে পারেন। এটা হলো সেমিনার পদ্ধতি। এখানে বোর্ড ব্যবহারের সুযোগ কম থাকে, শুধু খালি ডিক্লারেশন বা আলোচনা করবে আর শুনবে, এটাই। এটা হলো সেমিনার পদ্ধতি। আমরা জানি যে বিভিন্ন সরকারের বিভিন্ন বিভাগগুলো সেমিনার করতেন, বিশেষ করে এই যে ডাক্তাররা বড় 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 ইয়াতে হসপিটালে বা আন্তর্জাতিক সেমিনার করে, কোন রোগ সম্পর্কে এরা সেমিনার করে, সেমিনারকে নতুন নতুন বিষয় উত্থাপন করে বলে, অনেক এই সেমিনারে থাকলে অনেকে জ্ঞান আহরণ করতে পারে, নতুন বিষয় জানতে পারে। আবার যদি নতুন বিষয় কারো থাকে এটাকে আলোচনা করে অ্যাড করতে পারে, এরকম আর কি। বিভিন্ন সমস্যা নিয়ে এই বেশিরভাগ সেমিনার হয়।
সমস্যা কিংবা উত্তরণের উপায় থাকে, এটা আর কি। তো 2 নাম্বারটা গেল সেমিনার। 3 নাম্বার হলো প্রজেক্ট মেথড, প্রজেক্ট বক্তৃতা পদ্ধতি। এখানে হলো যে কোনো একটা বিষয় নিয়ে ক্লাসে 2টা গ্রুপ করবে, করে একটা গ্রুপে স্পেশালি কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে আর একটা নর্মালি দিয়ে ক্লাস করাবেন, পরে 2টা রেজাল্ট নিয়ে তুলনা করবেন। এটাকে বলা হয় প্রজেক্ট মেথড, প্রজেক্ট হিসেবে নিয়ে। 4 নাম্বার যেটা হলো, এটা হলো মডেলিং। মডেলিং বা অভিনয় পদ্ধতি, এটা বা কোন হাতে কলমে কাজ করিয়ে বা বাস্তবিক অভিনয় করিয়ে যেটি শিক্ষাদানটা হয়, এটাকে বলা হয় মডেলিং বা অভিনয় পদ্ধতি। আমরা যদি এই যে বাচ্চাদের কোনো ফুলের 5টি অংশ আমরা দেখাইলাম, এটা একটা মডেল হিসাবে আঁকলাম, বোর্ডে আঁকা বিভিন্ন অংশ শিখালাম, ওদেরকে বললাম আঁকতে। এটা হলো মডেলিং বা অভিনয় পদ্ধতি। 4 নাম্বার যেটা গেল। 5 নাম্বার হলো যেটা, সেটা হলো প্রবলেম সলভিং। কোনো একটা প্রবলেম উত্থাপন করা হবে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আলোচনা করবে। এক একজন এক এক রকম, বা কেউ একজন আলোচনা করলে তার সাথে মিলিয়ে আলোচনা করলো। এই প্রবলেম সলভিংটা হলো যে এটাতে অংশগ্রহণের সুযোগ সুবিধা আছে। কোন একটা প্রবলেম, টিচার এই প্রবলেমটা আলোচনা করলো, শিক্ষার্থীরা না বুঝলে আবার বললো, অথবা কেউ যদি বলে যে এইভাবে সলভ নেই স্যার এইভাবেও হইতে পারে, এটাও আলোচনা করতে পারে। এটাকে বলা প্রবলেম সলভিং, অর্থাৎ সমস্যার সমাধানের লক্ষ্যে যেভাবে আলোচনা করা হয়, যেভাবে বিষয়গুলোকে উত্থাপন করা হয়, এটার শেষ প্রান্তে গিয়ে একটা সমাধানের পথ খুঁজে বের করা হয়। এটা হলো সমস্যার সমাধান পদ্ধতি। এখানে সবারই অংশগ্রহণ করার সুযোগ থাকে। তারপরে যেটা হলো সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ। ইন্টারভিউ মানে আমরা যে ভাইবা নেই, অনেকটা ওই রকমই। কোনো একটা বিষয় দেওয়া হয়, এই বিষয়টা পরে আসার জন্য পরবর্তীতে একজন একজন করে সেই বিষয়টাকে প্রশ্ন করে জানানো হয় যে কতটুকু শিখছে। এটাকে বলা হয় ইন্টারভিউ বা সাক্ষাৎকার পদ্ধতি। সাক্ষাৎকারদের মাধ্যমে বা সরাসরি ভাইবার মাধ্যমে, এটাকে ভাইবাটাকে আমরা সাধারণত বলি যে শিখন হয়, এটাকে বলা হয় সাক্ষাৎকার পদ্ধতি। পরীক্ষা পদ্ধতি হলো এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল হলো যে কোনো একটা বিষয়ের নির্দিষ্ট সময়ের দেওয়া হয়, ওই সময়ের মধ্যে কোনো একটা বিষয় শিখানো হয়, শিখানোর পরে এটার উপরে একটা পরীক্ষা হয়। মানে শেখানোটা যে হয়েছে, যে প্রসেস বা প্রক্রিয়া অবলম্বন করছে, পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেটার ফলপ্রসূতা যাচাই করা হয়। যদি দেখা যায় ফলপ্রসূ ভালো হয়েছে, তাহলে পদ্ধতি কৌশল যেগুলো অবলম্বন করছে এটা ভালো। আর যদি দেখা যায় যে না এটা ভালো হয় নাই, তাহলে কৌশল এগুলা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। মূলত এক্সপেরিমেন্টাল ওইটাই দেয় যে কোনো একটা বিষয় পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কৌশল প্রয়োগ করে সেই কৌশল পদ্ধতি সঠিকভাবে আছে কিনা পরীক্ষা নিয়ে দেখে, যদি ভালো হয় তাহলে সঠিক আছে, আর যদি পরীক্ষা ভালো না হয় তাহলে সঠিক না, চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। সেটাই হলো এক্সপেরিমেন্টাল মেথড। আচ্ছা, সবশেষে আমরা যেটা ব্রেন স্টর্মিং বাংলা হইলো মাথা কাটানো পদ্ধতি। ব্রেন স্টর্মিং হলো মাথা কাটানো পদ্ধতি। কোন একটা বিষয় উত্থাপনের পর শিক্ষার্থীদের যখন বলা হয় এটা দ্রুত সলভ করো, তখন শিক্ষার্থীরা সবাই নিজেদের ব্রেন খাটায় যখন সলভ করে, সেটাকে হলো ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং এককভাবে হইতে পারে, আবার দলীয়ভাবে হইতে পারে। এককভাবে কিভাবে?
এককভাবে হইলো ব্রেনস্টর্মিংটা এরকম যে আমি ক্লাসে গেলাম, ক্লাসে যে একটা সমস্যা তুলে ধরলাম যে এই সমস্যার সমাধান বলো, প্রত্যেককেই বলতে হবে, প্রত্যেককে এককভাবে বলতে হবে। যে আগে বলবে সেই বিষয়টা আর কেউ পুনরাবৃত্তি করতে পারবে না। তখন প্রত্যেকের একটা ব্রেন খাটানোর একটা প্রশ্ন থেকে যায়। যেমন আমি ক্লাসে গিয়ে বললাম প্রত্যেকের নামের আগে একটা বিশেষণ লাগাইতে হবে, দিকে একে পারো। যেমন ফুল প্রেমিক আমি, আমার নাম শেফালি। আরেকজন বলবে যে আমি কবিতা পাঠে আগ্রহী, আমি কাব্যিক মনোয়ারা, এই ধরনের। তখন সবার মনে একটা ঝড় উঠে যে স্যার বলছে সবাইকে বলতে হবে, আমার বাকি কোনটা যে পড়ে আমি আগে বলে ফেলি। মানে প্রত্যেকের মাথায় একটা ঝড় উঠছে যে আমাকে বলতে হবে। এখানে কিন্তু কেউ অংশগ্রহণ করা ছাড়া থাকতে পারবে না, সবাইকে বলতে হবে। মানে যে পরে বলে সে বিপদে পড়ে যাবে। কেন, যদি 25 জন থাকে তো সবাই তো বললে বলবে, তো আমি বলবো কোন সময়? এই জন্য তাদের মতে ব্রেন স্টর্মিং একটা শুরু হয়ে যায়। এটা একটা আছে। আরেকটা হলো যে বোর্ডের মধ্যে একটা বিষয় লিখলাম, তাই না? এই বিষয়টা লিখে বললাম যে এই বিষয়ের উপকারিতা সবাই বলো, সবাইকে একটা একটা করে বলতে হবে। তা বিষয়টা লিখে একজনকে বললাম তুমি লিখো, আর আমি নিলাম, এই তুমি বলো তুমি বলো। মাঝে একটা বিষয় লিখে গোল দিয়া চতুর্দিকে একটা একটা দাগ দিলাম, যে বলতে হবে প্রত্যেকের নাম নামে লেখা হবে। তখন দেখা যাবে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা বলার জন্য, তাড়াতাড়ি দ্রুত বলার জন্য উদ্গ্রীব থাকবে, তাই না? তো এভাবে ব্রেনস্টর্মিংটা শিক্ষার্থীদের শেখানোর জন্য একটা খুবই মজাদার, যদি আমি কৌশল পদ্ধতি ভালো করে খাটাইতে পারি। আবার দলীয়ভাবে দেওয়া যায়। যেমন আমি ক্লাসে গেলাম, 4টা ভাগে ভাগ করলাম, ক্লাসের 8 জন করে, প্রত্যেক ভাগকে একটা করে বিষয় দিলাম যে কারা আগে তৈরি করতে পারে দেখি বিষয়টা, এটার সমাধান তৈরি করবা। 4টে গ্রুপকে 4টা প্রশ্ন দিলাম, এই প্রশ্নের উত্তরটা তোমরা সুন্দর করে লেখো, গুছিয়ে লেখো। পোস্টার পেপার দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম, বললাম যে তোমাদের মধ্যে একজন লিখবে এবং লেখা শেষ হলে হাত উঠাবে এবং প্রত্যেকে দল থেকে একজন উপস্থাপন করবে। তো এইভাবে যে গ্রুপ ওয়াইজ দেওয়া হবে, দেওয়ার পরে এদের মধ্যে একটা আলোচনা বা ঝড় সৃষ্টি হবে, মাথা কাটানোর আমরা তাড়াতাড়ি আগে করি বিষয়টা কি হবে এরকম। এটা হলো ব্রেনস্টর্মিং পদ্ধতি। তাহলে আমি যে কটা আলোচনা করলাম এটা সংক্ষিপ্ত আলোচনা, পরবর্তীতে প্রত্যেকটার ব্যাপক বিষয়ে আলোচনা করা হবে। আমি যে পদ্ধতিগুলো বলছি আশা করি কিছুটা হলে নামটা বুঝতে পেরেছেন। আমি আশা করবো এই নামগুলো মনে রাখার জন্য। আলোচনা পদ্ধতি, সেমিনার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, অভিনয় পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, ব্রেনস্টর্মিং পদ্ধতি, এই পদ্ধতিগুলোর নাম সবাই মনে রাখবেন। সামনের ক্লাসে বা যে কোনো একটা বিষয়গুলোর বিস্তারিত আলোচনা হবে, আমিও কয়েকটা আলোচনা করবো এখানে। তাহলে এখানে যে পাঠদান পদ্ধতিগুলা বলছি, কোনো একটা পদ্ধতি কারো কোনো প্রশ্ন আছে যে স্যারের এই বিষয়টা কিছুটা আমার কাছে একটু ক্লিয়ার করি, এরকম প্রশ্ন করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা পদ্ধতি স্যার একটু বলেন। এক্সপেরিমেন্টাল হ্যাঁ ওইটাই। এক্সপেরিমেন্টাল পরীক্ষা পদ্ধতি হলো এক্সপেরিমেন্টাল, এটা বলা হয়েছে। আপনি এসএসসি পরীক্ষা দেওয়াবেন, এসএসসি পরীক্ষার গ্রুপ 2টা ভাগ করলেন, একটা গ্রুপকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে বললেন যে এখানে 20 জনকে আমরা A+ পাওয়াবো, আর একটু ভালো করে আমরা পড়াবো। আর বাকিগুলারে একটা গ্রুপ করে আলাদা করলেন, আলাদা করে পড়ালেন। 3 মাস পরে পরীক্ষা নিলেন যে কোন গ্রুপটা ভালো করে। এটা মূল্যায়ন করবো কিভাবে? পরীক্ষার মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এটা হলো এক্সপেরিমেন্টাল পদ্ধতি। তো এইখানে দেখা যাবে যে যে দলটাকে আমি স্যার ভালো রেজাল্ট করাবো, ওই দলটার মধ্যে বিভিন্ন পদ্ধতি কৌশল প্রয়োগ করব।
কারণ এখানে ভালো স্টুডেন্ট আছে, আর যারা একটু দুর্বল মানের এদের একটা পদ্ধতি খাও, দুইটার মধ্যে একই পদ্ধতি খাটাইতে আমি পারবো না। এই জন্য পদ্ধতি এবং কৌশল প্রয়োগের ফলে এটা ভালো করছে কিনা সেটার যে পরীক্ষা নেবে এক্সপেরিমেন্টাল পদ্ধতি। আর কেউ কি বলতে চাইছিলেন? স্যার সাক্ষাৎকার পদ্ধতিটা যদি একটু বলতেন, আমি না তখন একটু ব্যস্ত আচ্ছা, ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। সাক্ষাৎকারের ইংরেজি হলো ইন্টারভিউ, এটা মৌখিক সাক্ষাৎকার। কথাটা আসলে মনে করে যে মৌখিক সাক্ষাৎকার মানে কি মিট করা, সরাসরি কাছাকাছি বসা, কাছাকাছি বসে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে উত্তর নেওয়া। কোনো একটা বিষয়ের আগে থেকে নির্ধারিত থাকে, সেটা পরে আসবে, পরে আসার পরে এখান থেকে মৌখিকভাবে যে অরালি প্রশ্ন করবো, এটাই হলো সাক্ষাৎকার পদ্ধতি। জি স্যার, ক্লিয়ার? বুঝতে পেরেছি। সামনাসামনি সরাসরি কেমন? এটা বর্তমান যুগে হইতে পারে সরাসরি সামনাসামনি, অথবা হইতে পারে ভিডিও কলে সামনাসামনি প্রশ্ন উত্তরের মাধ্যমে। তবে এটা সারা ফেস টু ফেস দেখার মাধ্যমে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার জি আমরা স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। এটা আরো ব্যাপক পর্ব, আমরা এই বিষয়গুলো আরো ব্যাপক পড়া আছে, এটার বৈশিষ্ট্য, উপকারিতা, অপকারিতা এগুলো আছে। আমি খালি প্রাথমিক একটা আলোচনা করলাম। ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমরা ডান দিকে যাই। এটা কি লেখা আছে? একক কাজ, জোড়ায় না, কাজ, এটা চতুর্থ না, এটা কি শিখন, উপরে কি দলগত লেখা? কাজ। পাঠদান কৌশল। পাঠদান কৌশল স্যার, কৌশল। ভেরি গুড, আমি ওইটাই জানতে যাচ্ছি। আমরা আজকে দুইটা জিনিস আলোচনা করছি, একটা হলো পাঠদান পদ্ধতি, আর একটা হলো আর একটা হলো পাঠদান কৌশল। কৌশল। ভেরি গুড, এটা মনে রাখবেন, পাঠদান পদ্ধতি এবং কৌশল। এটা এরকম নয় যে এই এদিক শিখলাম আলোচনা পদ্ধতি, আলোচনা পদ্ধতি একক কাজ, না, এরকম না, দুইটা আলাদা রাখছি আর কি। এখানে লেখা আছে যে সেমিনার পদ্ধতি। সেমিনার পদ্ধতি একক হইতে পারে, জোড়ায় হইতে পারে, সতীর্থ হইতে পারে, দলগত হইতে পারে, ভূমিকা নৈপুণ হইতে পারে। এটা পাশাপাশি কোনো মিল নাই, দুইটা আলাদা। ওকে? আচ্ছা, এবার একজন বলেন তো, নামগুলো পড়েন শুধু, পাঠদান কৌশলগুলো কি কি? একক কাজ, জোড়ায় কাজ, সতীর্থ শিখন, দলগত কাজ, ভূমিকা বিনয়, পোস্ট বক্স কৌশল, অনুশিক্ষণ, মাইন্ড ম্যাপিং। হ্যাঁ, ধন্যবাদ। পাশাপাশি ইংরেজি বলেন আবার। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, peer learning, group work, role playing, post box strategy, micro teaching, mind mapping. গুড। এখানের মধ্যে কোনো একটা চিহ্ন দেখা যাচ্ছে? জি স্যার, কি চিহ্নটা? লাভ চিহ্ন। লাভ চিহ্ন। ডান দিকে আবার কি করছে, এটা দাগ দিয়ে অ্যারো চিহ্ন। এর চিহ্ন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে এখানে? মাধ্যমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ দেখা যাচ্ছে না। শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ একটি কৌশল হলো অনুশিক্ষণ। অনুশীলন। গুড। এই এখানে যতগুলো কৌশল, একক কাজ, জোড়াই কাজ, সতীর্থ শিখন, দলগত কাজ, ভূমিকা বিনয়, পোস্ট বক্স কৌশল, অনুশিক্ষণ, মাইন্ড ম্যাপিং, এই সবগুলোর মধ্যে অনুশিক্ষণটা শুধু টিচারদের জন্য। কার জন্য? টিচার। হ্যাঁ, আমাদের জন্য, আমরা যারা টিচার আছি, এটা আমাদের জন্যই বেশিরভাগ। শিক্ষার্থীদের কম, কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে, কিন্তু প্রধান হলো বিএড এর কারিকুলামে অনুশিক্ষণটা টিচারের জন্য। কার জন্য? টিচারদের শিক্ষকের জন্য জন্য। স্যার। হ্যাঁ, এই জন্য এখানে লাভ চিহ্ন দেওয়া আছে এবং একটা তীর চিহ্ন দেওয়া আছে। এটা আগে মাথায় আলাদা করলাম যে এটা আমরা যারা টিচার আছি, এটা অবশ্য আমাদের জন্য, আর ওইগুলো হলো শিক্ষার্থীদের জন্য। আমরা শিক্ষার্থীদের কিভাবে ক্লাসে পড়াবো বা শিখাবো। এক নাম্বার যেটা আছে একক কাজ, তাই না, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এটা আমরা বুঝি যে শিক্ষার্থীরা ক্লাসে গেলাম, কোন একটা জিনিস পড়া বললাম যে এই কাজটা নিজে নিজে করো, দেখি কে আগে করতে পারো। যে আগে করতে পারো তার জন্য পুরস্কার আছে। কোন একটা কবিতা মুখস্থ লিখতে দেওয়া, অথবা একটা অঙ্ক করতে দেওয়া, অথবা একটা ছবি আঁকতে দেওয়া এককভাবে, এটাকে বলা হয় একক কাজ বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এটা আমরা বুঝতে পারছি, সহজ।
তারপর হলো জোড়ায় কাজ। জোড়ায় কাজ হলো দুইজন শিক্ষার্থীকে এক করে দেওয়া। কোন একটা প্রশ্ন লিখে দুইজনকে বললাম তোমরা দুইজনের সমাধান করো, দুইজন দুইজন করে ক্লাসের মধ্যে জোড়ায় জোড়ায় কাজ। কেমন? তা আমরা এই যে এই কাজগুলো দেওয়ার জন্য শিক্ষক যদি দক্ষ, অভিজ্ঞ এবং ধৈর্যশীল না হয়, কোনোটাই এই সমস্যার সমাধান হবে না, বরং যারা ঝামেলা বাঁচবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে জি একক কাজ দিলাম, একক কাজ দিয়া দ্রুত গতিতে আপনার মনে রাখতে হবে যে প্রত্যেকটাকে আমাকে মূল্যায়ন করতে হবে ক্লাসে, অথবা যে তোমরা সবাই কাজ করে জমা দাও, পরবর্তী দিন আমি এটা রেজাল্ট দেবো। মানে কৌশলটা আমরা হাতে রাখতে হবে মূল্যায়নের জন্য। আপনি একটা কাজ দিলেন, এটা আপনি তদারকি করবেন না, আপনি মূল্যায়ন করবেন না, পরে আপনার কাজ করবে না, কেউ করবে? জি না এক স্যার। দুই দিন এক দুই দিন গেলে আর টিচারের কাজ কেউ করবে না, কেউ ম্যাডাম খালি করতে দেখাবো না, মূল্যায়ন করে না, তুমি লেখা লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য জি স্যার। একক কাজ দেওয়ার সময় আপনাকে বুদ্ধিদীপ্ত দক্ষতা করতে হবে। যদি আপনি ক্লাসেই একক কাজে মূল্যায়ন করতে চান, তাহলে এমন একটা বিষয় দিবেন, দেখবেন যে শিক্ষার্থী খাতায় লিখলে আপনার 1-2 সেকেন্ডে আপনি এটা টিক দিয়া প্রতিজনের মধ্যে 1 সেকেন্ড করে টিপ দিয়ে আপনি সবার মূল্যায়ন করতে 40 জনের মূল্যায়ন করতে পারবেন। এই ধরনের একক কাজ দিবেন বুদ্ধি সুকৌশলে। কোন একটা বানান লিখতে দিলেন, সবাই লিখো, কাউকে কেউ দেখাবে না, দিয়ে কে পারে, এটা একক কাজ হয়ে গেল। এক লাইনে একটা উত্তর লিখতে দিলেন, অথবা একটা সূত্র লিখতে দিলেন, কোন জায়গায় কোন কৌশলটা প্রয়োগ করতে হবে এটা আপনি জানেন। আমি অংশগ্রহণ পদ্ধতি ক্লাস নেব, প্রথমে একটা একক কাজ দিলাম, বাস গুড, এটা দেখ মূল্যায়ন করলাম, শেষ, থ্যাংক ইউ। পরে আমি আবার জোড়াই কাজ দিতে পারলাম, অথবা দলীয় কাজ দিলাম। অর্থাৎ একটা ক্লাসে আমি একক কাজও দিতে পারি, জোড়াই কাজও দিতে পারি, দলীয় কাজও দিতে পারি, যদি আমার হাতে পরিকল্পনা থাকে, আমার হাতে সময় থাকে, এবং আমি যদি দক্ষ কৌশল টিচার হই, তাহলে পারবো। এই জন্যই এই কৌশলগুলি জানা থাকতে হবে, না জানা থাকলে আমরা ক্লাসে প্রয়োগ করতে পারবো না, দক্ষ সফল শিক্ষক হতে পারবো না। তাহলে আমি যেই কথা বলছিলাম, জোড়াই কাজ, একক কাজ হলো এককভাবে দেব, তাড়াতাড়ি মূল্যায়ন করব, ক্লাসে এটা কয়েক সেকেন্ডে কয়েক মিনিটে শেষ করতে। এরপরে দেবো জোড়াই কাজ দুইজন দুইজন মানে প্রতি দুইজন, একজন আমরা ব্রেনি, একজন দুর্বল, একজন ব্রেনি, একজন দুর্বল, একজন সবল, একজন দুর্বল, এবং মিলাই দিতে পারি। এটা দক্ষ শিক্ষকের উপর নির্ভর করবে, যে শিক্ষক পরিপাটি, স্মার্ট, দক্ষ, সে বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ ছাত্র, চট করে মিলাই দিবেন, আগে পিছনে দিয়ে বা ডানে বামে দিয়ে মিলাই কাজ দিবেন, এবং তদারকি করে 5 মিনিট বা 7 মিনিট আদায় করে আবার রেজাল্ট দিতে পারবেন। আপনি কাজ দিলেন, এই হইচই শুরু হয়ে গেল, তাহলে হলো না। একদম স্ট্রিক্টলি আপনি যে নিয়ম বলবেন মানতে বাধ্য। এই তোমরা ডাইনে বামে দুইজন করে এই কাজটা করো, অথবা আগে পিছনে, পিছনের বেঞ্চে আগের বেঞ্চে সামনাসামনি বসো, মুখোমুখি হয়ে তৈরি করো। এটা যে যিনি টিচার দক্ষ করে দিবেন তার উপর নির্ভর করে। সে যদি দুর্বল থাকে, দেখবে তো দুইজন মিলে না, এই কথা টিচারের কথা শুনে না, হ্যাঁ দেখবো স্যার ম্যাডাম আমি এর লগে লিখবো না, হ্যাঁ দেখবো ম্যাডাম আমি তো পারি না, হ্যাঁ তো পারে না, এই ধরনের ঝামেলা সৃষ্টি করবো, পরে আপনার ক্লাসটাই বৃথা যাবে, ব্যর্থ হবে। এই জন্য এইগুলো দেওয়ার জন্য আপনাকে ক্লাসের মধ্যে এগুলো সচেতন থাকতে হবে। হ্যাঁ, আমি পরে কথা বলবো, ক্লাসে আছি। আচ্ছা, তাহলে এখানে এই যে একক কাজ গেল, জোড়াই কাজ গেল, বুঝতে পারছেন? এরপরেরটা হলো সতীর্থ শিখন। সতীর্থ শিখন হলো পেয়ার লার্নিং। এখানে সতীর্থ বলতে একই ক্লাসের, একই শ্রেণীর, একই বয়সের শিক্ষার্থীদের পারস্পরিক যে শিখন হয়, এটাকে বলে সতীর্থ শিখন। সতীর্থ শিখনে এরকম হইতে পারে যে শিক্ষার্থীদের মধ্যে একজন টিচার হবে, বাকিরা স্টুডেন্ট থাকবে, আর প্রকৃত শিক্ষক উনি দূরে অথবা পাশে বসা থাকবেন, ওই বিষয়টা সে সবাইকে পড়াবেন। পড়ানোর সময় এদেরকে প্রশ্ন উত্তর করবেন বা পারস্পরিক আলোচনা করবেন, কিন্তু ক্লাস থাকবে নিয়ন্ত্রিত। এইভাবে যে শিখন হয় এটাকে বলে সতীর্থ শিখন। তাহলে আমি কি বলছি, একই শ্রেণীর, একই বয়সের, একই যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের
পারস্পরিক আলোচনার মাধ্যমে যে শিখন হয় সেটাকে বলে সতীর্থ শিখন। সাধারণত যারা মেধাবী তাদের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীরা শিখে, ঠিক আছে? এটা হল পেয়ার লার্নিং। আর আগেরটা ছিল জোড়াই শিখন, দুইজনের মাধ্যমে। আর এখনটা হলো একজনের দ্বারা সকলের, এবং সকলে নিয়ন্ত্রিত অবস্থায় পারস্পরিক খোলামেলা আলোচনায় শিখবে। আপনারা কি এমন কেউ পাইছেন যে স্কুলে বা ক্লাসে যে সিনিয়র ভাই বা সিনিয়র কেউ ক্লাস নিয়েছে, আপনারা সেই ক্লাসটা শুনেছেন, এমন পেয়েছেন? অথবা ক্লাসের মধ্যে যে ভালো পারে সে বোর্ডে গিয়া লিখিয়েছে বা অঙ্ক করেছে, এরকম আপনাদের সময় হয়েছিল? জি স্যার, এরকম তো গুড। স্যার হ্যাঁ, হয় গুড। মাঝে। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে করেন যে টিচার বসে আছে, বলছে আজকে অঙ্কটা মুখে করবে, তো হ্যাঁ, সে স্যার। অঙ্কটা করতে গেছে। হ্যাঁ, সেই অঙ্কটা করছে বা আপনারা করছেন, ওরা দেখছে, কোন জায়গায় না বুঝলে জিজ্ঞাসা করে, তো কোন জায়গায় বুঝো না বলো, আমি আবার বুঝিয়ে দিব। তখন ওই যে দুর্বল বা ভয় পায় না শিক্ষার্থী, আর আপনাকে প্রশ্ন এই জায়গায় বুঝি না, এটা কিভাবে হবে, তাই না? তো অনেক সময় টিচারের প্রশ্ন করতে পারে না ভয়ে বা ইয়াতে। যখন নাকি যে সমবয়সী বন্ধুরা অঙ্কটা করে বা কোনো কিছু সমস্যা নিয়ে আলোচনা করে, তখন তাকে প্রশ্ন করতে প্রফুল্ল বোধ করে। এই জন্য এই সতীর্থ শিখনটা ইম্পর্টেন্ট, সতীর্থ শিখনটা সবচেয়ে কার্যকরী। আচ্ছা, এরপরটা আছে দলগত কাজ, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক হলো যে ওই ব্রেন স্টর্মিং এর একটা অংশ, যে আমরা ক্লাসে যাব 40 জন ছাত্র, 5টা গ্রুপে ভাগ করব। তো এক একটা গ্রুপে কতজন হবে? একজন বলেন। 40 জন ছাত্র 5টা গ্রুপ করব, কয়জন হবে এক গ্রুপে? 8 জন। 10 স্যার। 8 জন। 8 জন। গুড, 8 জন করে হবে। তো এই 8 জন হলে একটা গ্রুপের মধ্যে, এই গ্রুপগুলো আমরা অনেকগুলো সিস্টেমে ভাগ করতে পারি। আমি ক্লাসে একদিন দেখাবো কিভাবে। আপনি ক্লাসে যে বলবেন সবাই চুপ করে, আজকে আমরা গ্রুপে কাজ করব, কেউ কথা বলবে না, প্রয়োজনে আমাকে হাত তুলে কথা বলবে। তো এখান থেকে শুরু করলেন যে তোমরা এই 5 থেকে 1 থেকে 8 পর্যন্ত গোনো, তার এখন 1 2 3 4 5 6 7 8, আবার বললে তোমরা আবার 8 যেখানে শেষ সেখান থেকে আবার 1 থেকে 8 পর্যন্ত গোনো। এইভাবে 1 2 3 4 5 6 7 8, এইভাবে 5 বার গণা হইলো। তাহলে এটা 3টা সিস্টেম আমরা নিতে পারি। 1 থেকে 8 যারা গণছে আর এক দলে, আবার যারা গণছে আরেক গ্রুপে, আর যারা গণছে আরেক গ্রুপে, এইভাবে একটা গ্রুপ করতে পারি। আবার এটা গ্রুপ করতে পারি যে প্রত্যেক গ্রুপের একসাথে আসো, 2 একসাথে আসো, 3 একসাথে আসো, 4 একসাথে আসো, 5 একসাথে আসো, ঠিক আছে না? এইভাবে আরেকটা গ্রুপ করতে পারি। অর্থাৎ আপনি একজন দক্ষ শিক্ষক হিসাবে কিভাবে গ্রুপটা নেবেন সেটা আপনার কৌশল উপর নির্ভর করবে। তারপরে গ্রুপ দ্রুত 1 মিনিটের মধ্যে দ্রুত গ্রুপ বসাই দিলেন। যদি আপনি চৌকস দক্ষ টিচার হন, 1 মিনিটে গ্রুপ হয়ে যাবে, কোনো সময় নষ্ট হবে না। আর যদি দুর্বল হন, তাহলে আমি এই গ্রুপে থাকবো না, আমি এই গ্রুপে থাকবো না, ঢিলামিশি করবো, আপনার ব্যর্থ হবেন। একদম যাওয়ার পরে কড়া নির্দেশে যে আমি যা বলবো তা সবাই শুনতে হবে, তাড়াতাড়ি দ্রুত কাজ করবে। এবং গ্রুপ হয়ে যাওয়ার পরে বলবেন যে প্রত্যেক গ্রুপের একজন দলনেতা তোমরা নির্ধারণ করো, একজন লেখক নির্ধারণ করো, আর একজন যে কথা স্পষ্ট সাহসী তাকে নির্ধারণ করে যে উপস্থাপন করবে। অর্থাৎ দলের মধ্যে কমসে কম 3 জন লোক থাকবে, একজন দলনেতা, একজন লেখক, একজন উপস্থাপক, ঠিক আছে? এই 3 জন, এক প্রতি গ্রুপের 3 জন করে তোমরা নির্ধারণ করো। এরপরে একটা বিষয় দিলেন বা 5 গ্রুপে 5টা বিষয় একটা কাগজে লিখে দিলেন, ওই বিষয়টা আর্ট পেপার দিলেন, এরা বসে বসে সমাধান করলো। সমাধান করার পরে তারপর বললেন প্রতি গ্রুপ থেকে যে উপস্থাপক, তাকে বলো দাঁড়ায় উপস্থাপনা করতে। তো যার লেখা সুন্দর দেখে দেখে সে উপস্থাপনা করতে পারবে। উপস্থাপনা করার পরে ধন্যবাদ দিলাম, সবাই হাততালি ধরে। এইভাবে প্রত্যেক দলই শেষ করবে। গ্রুপের কাজ দিবেন মনে করেন 5 মিনিট, আর উপস্থাপনায় প্রত্যেক দল থেকে আবার 1 মিনিট করে 5 মিনিট 10 মিনিট, এইভাবে 40 মিনিটের মধ্যে আপনার কাজটা শেষ করতে হবে।
আগে কিছু কথা বললেন, পরে মূল্যায়ন করলেন, বাড়ির কাজ দিলেন, মানে 40 মিনিটের মধ্যে এই কাজগুলো করতে হবে। যখন লেসন প্ল্যান করি এটার বাস্তবতা তখন দেখতে পারবেন যে কিভাবে দলীয় কাজ দিব, কিভাবে আমরা সেটা সফল হব। তাহলে গ্রুপ ওয়ার্ক সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। তারপরে হলো কি ভূমিকা অভিনয়, রোল প্লে। ভূমিকা অভিনয় এটা আপনার এই কোনো একটা ঘটনা বা কোনো একটা সমস্যা ফুটিয়ে তোলার জন্য একজন বা দুইজনে যে অভিনয় করে অথবা 4-5 জনে যে অভিনয় করে বিষয়টাকে উপস্থাপন করে এটাকে ভূমিকা অভিনয় বলা হয়, রোল প্লে। আমরা আগে নাটক থাকলে সেটা উপস্থাপনের জন্য নাটকের পর্যন্ত আমরা অভিনয় করছি। তারপরে এই যে এই টিচার এবং স্টুডেন্ট কেমন হবে ওই ধরনের অভিনয় করছি। ধনী এবং দরিদ্র এদেরকে কিভাবে মানে ধনীদেরকে গরিবের উপর দায়িত্ব পালন করতে হবে, কি করলে এরা সন্তুষ্ট, এই ধরনের অভিনয় করছে। তাক যাও, যেটা হলো কথা সেটা হলো রোল প্লেয়িং। কোন একটা দৃশ্যকে, কোন একটা বিষয়বস্তুকে যখন একক অথবা গ্রুপ অনুযায়ী অভিনয় করে ফুলে তুলবে এটাকে বলা হয় ভূমিকা অভিনয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরেটা আছে পোস্ট বক্স কৌশল, পোস্ট বক্স স্ট্র্যাটেজি। পোস্ট বক্স স্ট্র্যাটেজি হলো যে এই এটা কয়েক রকমের আছে। একটা হলো যে টিচারের সামনে কতগুলো বক্স থাকবে, বক্স থাকলে কোনো একটা বিষয় নির্ধারণ করে দিবে যে তোমরা এই বিষয়ের সমস্যার সমাধানটা এই বক্সে পালাইবা। তো স্টুডেন্টরা ওই সমস্যাটার নিচের সমাধান লিখে লিখে ওই বক্সে ফেলে দিল। পরে বক্স থেকে উঠে উঠে এগুলো উপস্থাপন করা হলো। এটা হলো পোস্ট বক্স মেথড বা কৌশল। এটা শিক্ষার্থীরা, এই বয়সের বাচ্চারা 6-7 এর বাচ্চারা এটা একটা আনন্দ বোধ করে, লেখাটাকে একটা মানে সৌন্দর্য সেখানে রাখলো, সেটাকে একটা সক্রিয় অংশগ্রহণ হইলো, সবাই এতে অংশগ্রহণ করলো, কেউ বাদ গেল না, এটা সবাই একটা আনন্দ করে অংশগ্রহণ করলো। এটাকে বলে পোস্ট বক্স মেথড। এটা আপনারা বিষয়, সাবজেক্ট এবং বিষয়বস্তুর উপর কৌশল বা ওই বিষয়বস্তু আকৃতি প্রকৃতি দেখে সেই কৌশলেই এটা পাঠদান করা হবে। পোস্ট বক্স পদ্ধতিটা যারা একটা শিক্ষক সুচতুর বা মানে কৌশলগত স্ট্র্যাটেজি বেশি রাখে তারা এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। সেজন্য এটা আমাদের আয়ত্তে আনতে হবে, পোস্ট বক্স মেথড। আমাদের দেশে সাধারণত কম হয়, এটা খুব কমই হয়, তবে অনেকেই করে থাকেন 9-10-এ, বিশেষ করে সায়েন্সের বা ইংরেজি ডিপার্টমেন্ট, এগুলো আর কি। এটা হলো পোস্ট বক্স কৌশল। পোস্ট বক্স বলতে ডাকঘর নাই, ডাকঘর নয়, ক্লাসের মধ্যেই বক্স বানিয়ে সে বক্সের মধ্যে লেখা জমা দেওয়ার মাধ্যমে যে জ্ঞান দান করা হয় এবং উপস্থাপনের মধ্যে সেটা বলা হয় পোস্ট বক্স মেথড বা পোস্ট বক্স স্ট্র্যাটেজি। এরপরে অনুশীলনটা একটু পরে আলোচনা করি। মাইন্ড ম্যাপিং, মাইন্ড ম্যাপিং এটা বাংলা আমরা কি বলতে পারি, কেউ বলতে পারেন? হ্যাঁ, তার মাথা কাটানো পদ্ধতি। মাইন্ড ম্যাপিং, ওটা তো ব্রেন স্টর্মিং বলছি, মাথা কাটানো। ও মনস্তাত্ত্বিক আচ্ছা, ম্যাপিং অর্থ কি? চিত্র। চিত্র, আর মনস্তাত্ত্বিক মাইন্ড চিত্র। মানে মনের বা মানসিক মানসিক চিত্র। জি, জি। মাইন্ড ম্যাপিং মানে মানসিক চিত্র অথবা বলতে পারে ধারণা মানচিত্র। ঠিক আছে, মাইন্ড ম্যাপিং এর বাংলা হলো মানসিক চিত্র বা ধারণা মানচিত্র। তো, হ্যাঁ, এটা আপনাদের আমাদের সবার জানা দরকার, আচ্ছা। সবার জানা দরকার।
আমি দুটা উদাহরণ বলি, আশা করি আপনারা কিছুটা বুঝতে পারবেন। তবে এই বিষয়গুলো আবার ব্যাপক আলোচনা করা হবে। মাইন্ড ম্যাপিং 2-3 প্রকারের আছে, তাই না? এটা আচ্ছা, মাইন্ড ম্যাপিং হলো ধারণা মানচিত্র। কোনো একটি বিষয়বস্তুকে যখন চিত্র বা তালিকার মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করা হয়, সেটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং বা মানসিক মানচিত্র। যেমন বাংলাদেশের 6টা বিভাগ না 7টা বিভাগ, বিভাগগুলো যখন আমরা বক্স করে করে ভার্টিক্যালি লিখবো, এটা একটা চিত্র হয়ে গেল। আর এমনি যদি 6টা বললাম, সাধারণত মাথায় ঢুকবে কম। কিন্তু বাচ্চারা ভালোবাসে চিত্র। আমরা পড়েছি যে হ্যাঁ, চিত্র অঙ্কন করে বা ডায়াগ্রাম করে বেশি ভালোবাসে। চায়না একটা প্রবাদ আছে যে একটি চিত্র 1500 ওয়ার্ডের বেশি কাজ করে। এই জন্য যখন আমরা শিখব, পদ 5 প্রকার বক্স করে করে, যখন উপরের দিকে নিচে বক্স করে করে দিলাম, তাহলে এদের মাথায় ঢুকবে যে 5 প্রকারের 5টা বক্স। অথবা আমরা বাংলাদেশের 7টা বিভাগ, উপরে বাংলাদেশ লেখা 7টা বিভাগ দিয়ে দিলাম বক্স করে। এরপরে বিভাগের নিচে প্রত্যেক বিভাগে কয়টা করে জেলা আছে, সংখ্যা লিখলাম জেলা। তাহলে জেলার নিচে উপজেলা আছে, কয়টা আছে লিখলাম। তো এই কথাটা যদি আমরা ডায়াগ্রামের মধ্যে, ছক আকারে চিত্রের মাধ্যমে, ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে বক্স করে বোর্ডে আয়েকে শিখাই, এটা তাড়াতাড়ি শিখবে নাকি রচনার মতো লিখে দিলাম ওইটা শিখবে? কোনটা চিত্রের শিখবে ভালো মাধ্যমে করে? হ্যাঁ, গুড, চিত্রের ভেরি গুড। হ্যাঁ, ধন্যবাদ। চিত্রের মাধ্যমে এলে এইটাই বলা হয়েছে মানসিক মানচিত্র। আপনি আপনার পড়াটাকে কিভাবে এই চিত্র তুলে বুঝাবেন, এটা আপনার ব্যাপার। এটা কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই যে এইভাবে দেখাইতে হবে। আপনি যেভাবে দেন, ওই যে ক্লাস 3 অথবা 2-এ একটা ঘাস লিখে এই গুণিতক সংখ্যা দেখানো হয় বা গুণনীয়ক। এটা কেউ কি আছেন এরকম? বইয়ে ছিল প্রাইমারি শাখার, গণিত পড়াইছেন? জি স্যার। একটা গাছ লিখে এটার মধ্যে ফল আছে, কি কি আছে, আছে না এরকম গুণিতক বা গুণনীয়ক? জি স্যার। কেন এটা শিখেছে, এই প্রসেসটা দিছে বাচ্চারা যাতে সুন্দর করে মনে বুঝতে পারে। আপনি কি শিখিয়েছেন বলেন তো দেখি, এটা কিভাবে? স্যার, যেটা ওই যে গুণিতক, যেটা সবার মধ্যে মিল বা সবগুলা গাছের মধ্যে আছে, সেটা হচ্ছে গুণিতক। মানে আছে, মিল আছে সেটা, এছাড়া মিল ছাড়া গুলাও। গুড। আর যদি গুণে নিয়ে ওটার মধ্যে যেটা শুধু কমন উপাদান আছে, মিল আছে, শুধু সেটা হ্যাঁ হ্যাঁ, গুড। গুণনীয়কের মধ্যে, হ্যাঁ, গসাগুর মধ্যে। গুড। যেমন যে আপনি একটা গাছ নিচে লিখলেন 12, উপরে 3টা ফুল লিখলেন 2, 2, 3, তাই না? জি যেমন 2 দুগুণে 4, 3 ছেড়া 12, এখানে 3টা ফুল আছে। আরেকটা গাছ রাখলেন, ওইটার নাম দিলেন 18। 18-এর মধ্যে কি কি আছে? 2, 2 অথবা 3, 3, 3 2, 3 2। 3, 3। হ্যাঁ, 3, 3, 2 এইভাবে। সুতরাং এইভাবে যে মাইন্ড ম্যাপিং করে শেখায়, এটাকে বলা মাইন্ড ম্যাপিং। ঠিক আছে, ধন্যবাদ। সর্বশেষ আসছি অনুশিক্ষণ। আশা করি মাইন্ড ম্যাপিং বুঝতে পারছেন। মাইন্ড ম্যাপিং আরো অনেক 2-3 প্রকারের আছে, এটা আমরা পরে আলোচনা করব। আমার এই বিষয় আছে, আবার আরেকটা গ্রুপের বিষয় আছে, সেখানে আমরা মজা করে শিখবো। আজকে আজকের আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে পাঠদান পদ্ধতি এবং কৌশল, এটা একটা প্রাথমিক ধারণা দেওয়া। যেহেতু সবগুলো বিষয় আছে, এই সবগুলো বিষয়ে বিএড এর কারিকুলামের বিভিন্ন সাবজেক্টের মধ্যে আছে, এই জন্য বললাম এগুলো মনে রাখবেন। তাহলে এখন লাস্ট যেটা আসলাম, আচ্ছা, আজকে যে অনুশিক্ষণ বাদে যে কটা কৌশল আলোচনা করছি, এই কৌশলের মধ্যে কেউ কি আছেন কোনো প্রশ্ন করবেন যে বুঝি নাই? স্যার, ভূমিকা অভিনয়, রোল প্লেইং, এটা একটু বলুন। আচ্ছা, হ্যাঁ, এটা যে ভূমিকা অভিনয় বা রোল প্লে, ধন্যবাদ। এটা আমি শর্টকাট বলেছিলাম যে এটা হলো যে কোনো একটা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা যখন আমরা
অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবো, সেটাকে ভূমিকা অভিনয় বলে। হইতে পারে একক, হইতে পারে 2-3 জনে মিলে। 3 জনে মিলে যখন বিষয়বস্তু একটা বইয়ের মধ্যে একটা গল্প আকারে আসে, যে মহসিনের গল্প দান বাক্স, মহসিন দানবীর ছিল, কিভাবে ছিল ওইটা যখন 2 জন বা 3 জন ভূমিকা অভিনয়তে ফুটিয়ে তুলবো, অভিনয়ের মাধ্যমে সেটাকে ভূমিকা অভিনয় হবে। জি স্যার। ঠিক আছে, তো এটা আর কি ভূমিকা অভিনয় বলে যে কোনো একটা বিষয়বস্তু কেন্দ্রিক যখন সরাসরি বাস্তব সশরীরে সেই 2 জন বা 3 জন বা একজন অভিনয়ের মাধ্যমে বিষয়টাকে তুলে ধরা হয়, সেটাকে বলে ভূমিকা অভিনয়। ধন্যবাদ আপনাকে। স্যার আচ্ছা, এটা তাহলে কি বাংলার ক্ষেত্রে না সব বিষয়ই হয়? সব বিষয় হইতে পারে, এটা আপনি কৌশল প্রয়োগ করলেন, বাংলা ক্ষেত্রে হইতে পারে, বিজ্ঞানের ক্ষেত্রে হইতে পারে, তবে বেশিরভাগ বাংলার ক্ষেত্রেই হয়, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেই হয়। জি স্যার। ঠিক আছে, ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হয়, লেনদেন, 2 জনের মধ্যে লেনদেন সংগঠিত হয়, 2 জন অভিনয় করে দেখাইলো, হইতে পারে, ইংলিশের মাধ্যমে হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো প্রাথমিক ধারণায় নিলাম। এবার আসি মাইক্রো টিচিং। এটার বাংলা হলো অনুশিক্ষণ। মাইক্রো শব্দের অর্থ কি? ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। টিচিং হলো শিক্ষাদান, অতি ক্ষুদ্রভাবে শিক্ষাদান বা শিখন, এটাকে বলা হয় অনুশিক্ষণ। যেমন আমরা এই যে লেসন প্ল্যান তৈরি করব, প্রিন্সিপাল স্যারের যেটা লেসন প্ল্যান দিয়েছে, লেসন প্ল্যানের ধাপ আছে, এটা হয়তো আলোচনা করছে অথবা করবে। 5 সোপান পদ্ধতি, 3 সোপান পদ্ধতি, এর নাম শুনছেন? জি স্যার। গুড, তাহলে 3 সোপান পদ্ধতি যাই আমি। 3 সোপান পদ্ধতি প্রথমটা আছে প্রস্তুতি, তারপরে কি আছে উপস্থাপন, তারপরে আছে কি ভুলে গেছি। প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন, মূল্যায়ন, হ্যাঁ। তাই না? তাহলে প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন 3টা বিষয় আছে। মানে প্রস্তুতি, আমি একজন টিচার হিসেবে ওই লেসন প্ল্যান অনুযায়ী শিক্ষার্থীদের এই 3টা ধাপে পড়াবো। প্রথম প্রস্তুতি, তারপরে ধাপ হলো উপস্থাপন, তারপর হলো মূল্যায়ন। কারণ আমি নতুন শিক্ষক, 3টা একসাথে ক্লাস নেওয়া আমার জন্য তো জটিল হয়, তাহলে আমি একটা একটা শিখবো। প্রথম হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? যে প্রস্তুতিতে আছে প্রথমে ক্লাসে গিয়ে ঢোকা, আসসালামু আলাইকুম, সবাই বলো ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, এটা প্রস্তুতি নেওয়া। এখন আমি একটা কথা বলে দিই, কে কে পারেন? প দিয়া 2টা শব্দ, 3টা শব্দ কে কে পারে বলেন তো এখন আমার সামনে? পরীক্ষা, পদ্ধতি, পর্যবেক্ষণ। ভেরি গুড, আপনি আর বললেন না, আরেকজন বলেন এই 3টা বাদে। পাঠদান। পাঠদান আর পড়াশোনা। পদ্ধতি, পদ্ধতি, পর্যবেক্ষণ। গুড। আচ্ছা, এরপরে বলেন এই যারা এইটি বলছে, এইটি বাদ দিয়ে আরো শব্দ আছে তো, বলেন তা পদ আর 3টা শব্দ। পারেন না? তার পানি, পদার্থ, গুড, পরিবেশ, গুড, পর্যবেক্ষণ, হ্যাঁ গুড। আরো আছে সহজ 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 আছে, বলেন। পরিকল্পনা, হ্যাঁ, পরিবেশ, পরিবেশ, প্রশিক্ষণ, প্রশিক্ষণ, তারপরে পোস্ট, প্রক্রিয়া, হ্যাঁ, পজিশন। আরো সহজ বলেন, 2 অক্ষর দিয়া। পানি স্যার, প্রশ্ন, পানি, স্যার পানি, প্রশ্ন হতে পারে, প্রশ্ন। হ্যাঁ, পানি, 2 অক্ষর দিয়ে প্রশ্ন হতে পারে। পানি, প্রশ্ন, পত্র, না? জি স্যার। ধন্যবাদ। আমি যাকে ভালোবাসি তাকে পেয়ে গেছি। আজকের পড়া হলো পত্র, শিক্ষার্থীদের মুক্তি নিলাম, আজকের পড়া হলো পত্র। তো বোর্ডে লিখে দিলাম পত্র, পত্র প্রকারভেদ। ঠিক আছে, তো এই যে প্রথমে যে পাঠ ঘোষণা করলাম, আজকে পড়া হবে পত্র, বোর্ডে লিখে দান দিলাম। তো এটা হলো পাঠদানের প্রথম ধাপ।
ঠিক আছে, এইটা হলো অনুশীলন, মানে প্রথম প্রস্তুতিটা যে শিখাইলাম সেটা একটা ধাপ। এইভাবে ভেঙ্গে ভেঙ্গে শিখনের বিষয়গুলো বা পাঠদানের বিষয়গুলো যখন ক্ষুদ্র অংশে শেখানো হয় এটাকে বলে অনুশীলন। ঠিক আছে, আমরা এখানে যে কথা বললাম এটা পাঠদান ঘোষণাটা বললাম যে শিক্ষার্থীদের মুখ থেকে পাঠের বিষয়টা আদায় করে নিয়ে বোর্ডে লেখা, এটা হলো প্রস্তুতির খেলা। তাহলে এইভাবে যে প্রতিদিন আমরা বিভিন্ন আরো অনেকগুলো কৌশল আছে খাটাইয়া বোর্ডে লিখে, তাহলে শিক্ষার্থীরা মনোযোগী হবে, ক্লাসে এরা সবাই সক্রিয় থাকবে। তো সবাইকে ধন্যবাদ, অনেক সময় গেছে। কোনো প্রশ্ন আছে আর? স্যার একবার একটু বলেন কোনটা? অনুশীলনটা, মানে সংজ্ঞাটা সহজ করে যে বললেন। অনুশীলন হইলে যে শ্রেণীকক্ষে শিক্ষক পাঠের ধাপগুলো একবারে না শিখে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যে শিখন হয় তাকে বলা হয় অনুশীলন বা মাইক্রো টিচিং। শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের ধাপগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে যে শিখন হয় তাকে বলা হয় অনুশীলন বা মাইক্রো টিচিং। আমরা লেসন প্ল্যানের মধ্যে বলছিলাম প্রস্তুতি একটা ধাপ, উপস্থাপনা একটা ধাপ, মূল্যায়ন একটা ধাপ। এই তিনটা ধাপ পড়াই থেকে একবারে শিখবো না, প্রথমটা শিখবো প্রস্তুতি, এই যে ক্ষুদ্রটা শিখবো। এইভাবে ভেঙে ভেঙে যখন শিখানো হয় এটাকে বলা হয় অনুশীলন। ক্লিয়ার হয়েছে? এই সুমি বলেন তো আজকে ক্লাসে উপস্থিতি কত? কতজন হয়েছে? শেষ করি। 41 জন। 41 জন। সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে আর? আমি আগামী ক্লাসে পাঠদান পদ্ধতি এবং কৌশলগুলোর নাম বলতে বলবো সবাইকে, নাম ধরে